মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম উঠে বিছানায় গা এলিয়ে দিয়েছি। আর ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেমনে হয়। নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অপবাদের কারণে আজকে আমার এই অবস্থা। আমার নাম আবির। একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও সহায়ক মানুষের জন্য কার্য করি। আমার সাথে সেখানে বিনা স্বার্থে আরো 5,000 সদস্য কাজ করে। আমার স্ত্রী নীলা। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি, কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু নীলা একটা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করবে কেন? নীলা তখন বলতে লাগলো, খবরদার আমাকে স্পর্শ করবা না। তোমার ওই হাত দিয়ে আমাকে স্পর্শ করবা না, এই আমি বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই তোমার কাছ থেকে। আমি সারা জীবনের জন্য মুক্তি চাই। নীলার এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন আমি নীলাকে বললাম, কি বলছো তুমি এইসব? মুক্তি চাও মানে কিসের মুক্তি চাও তুমি? তখন নীলা বলল, আমি ডিভোর্স চাই। আবির, তোমার সাথে অনেক হয়েছে, আর না। তখন আমি বললাম, আচ্ছা তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো এই সময় মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? তখন নীলা বলল, আমায় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। আমি ঠিকভাবেই কথা বলছি। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছর সংসারে এই প্রথম ওর গায়ে হাত তুলেছি। কষ্টে আমার বুকটা ছেড়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এরপর নীলা কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমিও আর কিছু বলিনি তাকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডেকেছি, কি হয়েছে, কি জন্য ও এসব করছে কথাগুলো জানার জন্য। কিন্তু নীলা একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। এরপর আমিও আর কোনো কথা বলিনি। আমিও ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো আমার মুখে এসে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 10টা 3 বাজে। আমি মনে মনে অনেক অবাক হলাম এবং বললাম, আশ্চর্য ব্যাপার, আজকে নীলা আমাকে ডাকলো না কেন? মনের ভেতর উলটপালট হওয়া শুরু হয়ে গেল। প্রতিদিন নীলার মিষ্টি কণ্ঠে ও তার আলতো ছোঁয়ায় আমার ঘুম ভাঙে। যদি কোনোভাবে আমার ঘুম থেকে উঠতে দেরি হতো, ও বিভিন্ন কায়দায় আমার ঘুম ভাঙাতো। সাথে মান অভিমান তো আছেই। কিন্তু আজ কি হলো নীলার? কাল রাত থেকে সে অদ্ভুত সব আচরণ করতেছে। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই একটা বড় শক খেলাম আমি। আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলাও দাঁড়িয়ে আছে। আমাকে দেখি বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই? সারা জীবন অকর্ম করে বেড়াবি আর আমরা কিছুই জানতে পারবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অকর্ম করেছি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নীলার দিকে খেয়াল করে দেখলাম নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতেছে। এর মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এইসব ছোট লোকদের সাথে কথা না বলে এদের হাতটা ভেঙে দেওয়াই উচিত হবে। এই কথা বলতে দেরি, কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। নীলার ভাই আমাকে কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দেয়। এরপর আমাকে সোজা ধাক্কা দেয়। আমি সামলাতে না পেরে কাচের ডাইনিং টেবিলের ওপর পড়ে যাই এবং কাচের টেবিলটা আমার চাপ নিতে না পেরে ভেঙে যায়। ডাইনিং টেবিলের কাচ ভেঙে আমার শরীরের বিভিন্ন অংশে ঢুকে যায়। তারপরেও আমাকে তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটার ছড়ি নিয়ে তার ভাই আমার দিকে এগিয়ে আসতে লাগে। তখনই নীলা গিয়ে তাকে বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইনটা করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিব, কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম। কখন যে বোর হয়ে গেছে বুঝতেই পারিনি। সারা শরীর প্রচুর ব্যথায় উঠতেছে, ঠিক মতো উঠে দাঁড়াতেও পারতেছি না। অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারায় ছোট ছোট কাঁচের টুকরা আটকে আছে। চেহারাটা আর আগের মতো নেই। ঠোঁট ফেটে গিয়েছে। 5 তলা ওপর থেকে যে নিচে নামবো সে শক্তিটুকু আমার মধ্যে নেই। এত পরিমাণ মেরেছে আমাকে। নীলা একবারের জন্য জানতে চাইনি কেমন আছি আমি, কি অবস্থা আমার।
নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল। ফোন ধরতেই আমি তাকে বললাম, কিরে কই আছিস তুই? ওপাশ থেকে বললো, কিরে কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি বললাম, আমি একদম ঠিক, একটু আমার বাসায় আসতে পারবি? তখন সজল বলল, আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি, আমি এক্ষুনি আসতেছি। যাক, একটু শান্তি পেলাম প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে। আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমার বন্ধু আসলো। আমার অবস্থা দেখে সে কেঁদে দিবে এরকম অবস্থা তার। সে তখন আমাকে বলল, কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কে করছে বল আমায়? ইত্যাদি প্রশ্ন করা শুরু করলো সে। আমি তাকে সবকিছু খুলে বললাম। সে আমার থেকে সবকিছু শুনে মূর্তির মতো বসে রইল। এখন কারো মুখে কোনো কথা নেই, শুধুই নীরবতা। নীরবতা ভেঙে সজল বলতে লাগলো, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়লাম। কষ্টে ভিতরটা দুমড়ে মুমড়ে যাচ্ছে। আমি সজলকে বললাম, আমার একটা কাজ করে দিতে হবে। তখন সজল বলল, কি কাজ বল? আমি বললাম, তুই শুধু একটু খোঁজ নিয়ে দেখ নীলা আসলে কিসের জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। কি বা অন্যায় আমার? আমার অন্যায় হলে আমি মাথা নত করে দিব, তবু এরকম মিথ্যা অপবাদ সহ্য করব না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। তখন সজল বলল, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি খোঁজ দিয়ে দেখতেছি। তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়ায় এবং মাথায় ব্যান্ডেজ করে দেয়। এরপর আমাকে শুইয়ে দিয়ে চলে যায়। আমি শুয়ে শুয়ে ভাবতেছি, এই কি আমার সেই নীলা, যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো, আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করতো, তার সাথে সামান্য অভিমান করলে কেঁদে কেঁদে বালিশ ভিজাতো, কিন্তু আজ সেই নীলা নেই। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। সজল নিয়মিত খোঁজ খবর নেয়, খাবার বাসায় এসে দিয়ে যেত। এই 1 সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি, যার জন্য আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। অবশ্য আমার তাতে কোনো দুঃখ নেই। দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি, হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা এই খাবার আপনার জন্য পাঠিয়েছে, শুনলাম ভাবি নাকি চলে গেছে রাগ করে। আমি তাকে জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে, না নিলে আবার বলবে অহংকারী আমি। মনে কোনো নেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও নিলাম। পরদিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য। পথে সজলের সাথে দেখা। ওকে এই কথা বলতেই বলল, আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করি, সমস্যা নেই, যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম, কারণ আমার তো এখন চলার মতো টাকাটা লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। নীলার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আমার বাসায় মালিকের মেয়ে প্রায় খাবার দিয়ে যায়, কিন্তু মেয়েটাকে আমি অনেকবার না করেছি, এর সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে। আমি খাবার খাচ্ছি, এমন সময় আমার শ্বশুর মশাই আসলো। আমার খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না। একটা চলে যাওয়ার আগেই আরেকটা পেয়ে গেছো, তুই একটা চরিত্রহীন। এই বলেই একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলল, যত তাড়াতাড়ি সই করবি ততই তোর মঙ্গল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল। আমার সাথে থাকা মেয়েটি অনেক লজ্জা পেল। আমি খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি। কাপা কাপা হাতে খামটি হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার। আমার চোখ দিয়ে আশার শ্রাবণ বয়ে নামতেছে। স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে, কি দোষ ছিল আমার, কি কারণে এমন করলো নীলা? আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। আমি ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যেয়ে 5 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই ছাইপাশ কখনো হাতে নিয়ে ধরে দেখি নাই আগে, আর আজ থেকে এটাই আমার নিত্য সঙ্গী হয়ে গেল। এর মধ্যেই সজল ফোন দিয়ে যা বলল, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনের ওপাশ থেকে সজল বলতে লাগলো, নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে, আমি নীলার সাথে প্রতারণা করেছি। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। দীর্ঘদিন পর আসলাম, তোমরা আদেও আমাকে মনে রাখছো কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত গল্প দিয়ে যাব। যদিও আমার সামনে এসেছে এক্সাম, তারপরও আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে হলেও পার্ট দেওয়ার। আর আমি আশা করি তোমরা ঠিক আগের মতোই আমার পাশে থাকবা। তো এই নতুন গল্প একটু ছোট কিন্তু ইন্টারেস্টিং আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম পার্ট দিয়ে আসলে পুরো গল্প বিবেচনা করা যায় না, তোমরা দেখতে থাকো, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।
আমার বউ নাকি আমাকে পতিতালয়ে দেখেছে, আমি নাকি নীলার সাথে প্রতারণা করেছি, তার ভালোবাসা বিশ্বাস ভেঙেছি ইত্যাদি আরো অনেক কিছু বলল। এই খবরটা নাকি সজল তার বড় ভাইয়ের থেকে পেয়েছে। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কেন গিয়েছি নীলা একবারের জন্য জানতে চায়নি। আর সে জেনেই বা কি করবে? এমন স্থানে একজন স্ত্রী তার স্বামীকে দেখলে সহজেই বিশ্বাস করে নেবে যে তার স্বামী খারাপ, কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। মনে মনে আল্লাহকে বলতেছি, ইয়া আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়তেছে, মুছে দেওয়ার মতো কেউ নাই। আমি কেন পতিতালয়ে গিয়েছিলাম এবার আপনারা সেটা শুনুন। বেশ কিছুদিন আগে আমি অফিসে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে, হাতে একটা ব্যানার, তাতে লেখা আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারীর হাত থেকে রক্ষা করো ইত্যাদি। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে নিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবা পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরছি। নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়ে বড় কি আর হতে পারে। এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওইখানকার ম্যানেজারকে ছবি দেখালাম। বললাম, এই মেয়েটি কি এখানে আছে? ম্যানেজার বলল, আছে। তখন আমি বললাম, আমি এই মেয়েটিকে মুক্ত করে দিতে চাই, কত লাগবে মুক্তিপণ হিসেবে? ম্যানেজার জবাব দিল, 25,000 টাকা লাগবে। ওই মুহূর্তে আমার এত টাকা ছিল না, তাই আমি বলে আসলাম কালকে আসবো। এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরদিন টাকা নিয়ে আবার গেলাম, কিন্তু ম্যানেজার আমাকে বলল আজকে হবে না, কিছুদিন পর আসবেন। কি আর করার, কিছুদিন পর গিয়ে মেয়েটাকে মুক্ত করে আনলাম। এরপর তার অসহায় মায়ের কাছে তাকে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দোয়া করলেন, তোমার বউ সন্তান যেন সবসময় ভালো থাকে, পরিবারে যেন শান্তি থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানে ওই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে। হয়তো নীলা আমার পিছু নিয়েছিল, আর নীলা আমাকে এখানে দেখে ফেলে, যার ফলে এখন আমি করুণ পরিস্থিতির শিকার। কিন্তু নীলা কি একবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি? বাহ, কি সুন্দর নিয়তির খেলা। একজনকে মুক্তি দিতে গিয়ে এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে। অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। পরদিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে তোর? এরপর ও যা বললো আমি তা দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে বসে পড়লাম। নীলার নাকি সামনের সপ্তাহে বিয়ে, ছেলে আমেরিকা থাকে। আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে। সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। ঘরে যেয়ে দেখি দরজা খোলা। আশ্চর্য, আমি তো তালা মেরে গেছিলাম। তখন মনে পড়লো নীলার কাছে আরেকটা চাবি আছে, কিন্তু নীলা এখানে আসবে না, কিছুই ভাবতে পারছি না। রুমে যেয়ে বড় একটা ধাক্কা খেলাম। নীলার একটা জিনিসপত্র নেই, ওর জামা কাপড় কিছুই নেই, ওর কোনো চিহ্ন এই ঘরে নেই। তারপর নীলা আসছিল, এসে আবার সবকিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি, আর ভাবতেছি এভাবে কি আমি বেঁচে থাকতে পারবো? একটা পুরুষ কখন কাঁদে জানেন? যখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে বসে কাটিয়ে দেই। ভোরবেলা ঘরে যেয়ে দেখি আজকেও মালিকের মেয়ে খাবার নিয়ে এসেছে। আমি কিছু বললাম না। রুম থেকে বের হয়ে নিচে যেতেছি, পেছন থেকে বলল, খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে। আমি বললাম, কে তুমি, আর কেনই বা আমার জন্য এত চিন্তা করো? মেয়েটি জবাব দিল, একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলেও প্রতিবেশী তো, মানুষ তো, প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি শুধু বললাম আমার খিদে নেই। এই কথা বলে রাস্তায় বের হয়ে এলাম। রাস্তায় এসে আমি আনমনে হেঁটেই যাচ্ছি। হঠাৎ সজলের ফোন। আবির, কই তুই? আমি বললাম, এই তো বাসার বাইরে আসছি। সজল বলল, তাড়াতাড়ি শপিং মলে চল আবির। তখন আমি বললাম, কিরে, এত তাড়া কেন? তখন সজল বলল, আরে আগে আয় তো। তখন আমি বললাম, ঠিক আছে, আসতেছি। এই বলে শপিং মলে গিয়ে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধুটি আমায় ছাড়া শপিং করতে পারবেন না, এইটা ভেবে দেরি না করে শপিং মলে চলে গেলাম। কিরে, তোর জন্য খুব তাড়াতাড়ি করে আসলাম, বল কি জন্য এত তাড়াতাড়ি আসতে বললি? তখন সজল বলল, আরে মা বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, হঠাৎ করে এই সামনের শুক্রবারে বিয়ে। তখন আমি বললাম, বলিস কি রে, তাহলে তো ভালোই, একটা বিয়ে না হয় খেতে পারবো, আর বেস্ট ফ্রেন্ড বলে কথা।
তখন সজল বলল, এই জন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তখন আমি বললাম, আচ্ছা তাহলে তোর শপিংটা করিয়ে দেই। তখন সজল বলল, যা, এমন ভাবে বলতেছিস যেন আমি বাচ্চা পোলা পাইন। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল। তারপর আমি সজলকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দেই, ওর ইচ্ছে মতো সবকিছু করি। ওর হবু বউয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দেই। নীল রং আমার আর নীলার খুব পছন্দ, আর সেই পছন্দের শাড়ি আজ সজলের বউয়ের জন্য নেই। শপিং শেষে সজলের জরুরি ফোন আসে। সজল ফোন রিসিভ করে শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। পর্যায়ে সে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আমি বের হওয়ার সময় আমার চোখ একদিকে বের হয়ে যায়। আমি দেখি নীলা তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকছে। নীলাকে আজ প্রায় 3 মাস পর দেখলাম। মুখে চঞ্চলতার হাসি এখনো ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ, ঠিক আগের মতোই আছে, মনে হয় যেন কিছুই হয়নি। আমার মন আর সায় দিল না। কিভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতেছিলাম। নীলা শপিং করা শুরু করে দিল, আমিও ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারলো না। নীলার অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করে আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা? তখন নীলা বলল, তোর মতো ছোট লোক লম্পয়ের থেকে দূরে এসে অনেক ভালো আছি। তখন আমি বললাম, এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিতেছো? তখন নীলা বলল, তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বখাটে লোককে বিশ্বাস করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি ওরকম কোনো কাজই করিনি, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি আমি। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। পার্টটা একটু ছোট হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, আসলে এত ব্যস্ততার মাঝে গল্প দিতেছি, একটু ছোট হবেই। সামনের পার্টগুলো আশা করি আর ছোট হবে না, ট্রাই করবো যে বড় করে দেওয়ার। এই পর্যন্ত হয়তো তোমরা গল্পটার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাও নাই, কিন্তু আমি আশা করতেছি যে নেক্সট পর্ব থেকে তোমরা ইন্টারেস্ট খুঁজে পাবা। আর কেমন আছো তোমরা, এই কথাটা কমেন্ট বক্সে বলতে ভুলবা না একদমই। আর আমিও বলে দিই, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আর হ্যাঁ, এই তোমরা যদি কেউ ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে অবশ্যই ইউআইডি কমেন্ট করতে ভুলবা না। তোমরা আমার কলিজা সাবস্ক্রাইবার, তোমাদের সাথে গেমে অ্যাড না, এটা কি ভাবা যায়? তো যারা যারা খেলো আর কি গেম, তোমাদের সবার ইউআইডি কমেন্ট করো, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবা সবাই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। তুই কোনো অন্যায় করিসনি, ভুলটা আমার। তোর মতো চরিত্রহীন বখাটে লোককে বিশ্বাস করা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে। আমি বললাম, নীলা, আমাকে ভুল বুঝছো, আমি এরকম কোনো কাজই করিনি, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। তখন নীলা বলল, খবরদার আমার কসম খাবে না, তোর মতো পাপিষ্ট লোক কখনো আমার কসম খেতে পারে না। তারপর আমি নীলার হাত ধরতেই ঠাস ঠাস করে আমার গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয় এবং বলে, আমায় তুই টাচ করবি না, শুনে রাখ, কিছুদিন পর আমি অন্য কারো বউ হতে চলেছি, আর ভুলেও আমার সামনে আসবি না, বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজের সাথে আমি 2 বছর সংসার করেছি, ছি ছি, আমার চিহ্ন যাতে তুই খুঁজে না পাস এজন্য আমি সবকিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত 4টা খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলেই নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজ স্ত্রীর কাছ থেকে এরকম আচরণ কখনোই আশা করি নাই। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। আর কার জন্যই বা কাঁদবো, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। মা বাবা মারা যাওয়ার পর এই জীবনে নীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগোচ্ছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউ নেই, নীলার জীবনেও আর আমার কাছে আসবে না। এটা তো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই কোনো আশা, নেই কোনো আর ভরসা, বেঁচে থেকেও আমি যেন মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম, সারাদিন কিছুই খাইনি, আর খাবই বা কিভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কিনা আল্লাহ ভালো জানেন। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে এসেছে। আন্টি মানে বাড়িওয়ালি।
আন্টি আমাকে বলল, শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছুই খাওনি। তুমি এই আজ 5 বছর থেকে আছো, কোনোদিন তোমার কোনো দোষ খুঁজে পাইনি। তুমি খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ, তোমার মতো কোনো ছেলেই নেই। তোমাকে আমি নিজের ছেলের মতো করে দেখি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নেও না? আর বৌমা কবে আসবে? আমি মনে মনে একটু শান্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মানে আন্টি, আপনার বৌমা? বলতে গিয়েও আর বলতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। আন্টি আমাকে বলল, থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না, আর খাবারটা খেয়ে নাও। শত হলেও তোমাকে নিজের ছেলের মতো দেখি। এটা বলে তিনি চলে গেলেন। ভাত 2-1 লোকমা খাওয়ার পর আর খেতে পারিনি। বুকের ভিতর কষ্টগুলো জেগে উঠলো। তখন একটা গান মনে পড়ে যায়। আমি গানটা নিজের সুরে বলতে শুরু করি। তো গাইস, আমার গানের ভয়েসটা ইগনোর করো। কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাতে যায়, একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই আমার। কেমনে যে রাতে যায় আমার, কেমনে যে দিনে যায়, একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই। রাতে কিছুতেই ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ঔষধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে? লাইফের সবচেয়ে বড় ক্ষতি আমারও হয়েই গেছে। দুপুর 12টায় ঘুম ভাঙে আমার। ঘড়িতে তাকিয়ে দেখে ভেবাচ্চাকা খাই। আজ আর অফিসে যাওয়া হবে না। তারপরেও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসে ঢুকতে না ঢুকতে সজল বলল, আরে আবির, এত দেরি কেন তোর? তখন আমি বললাম, ঘুম ভাগার মানুষ যে নেই। তখন সজল বলল, আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর কখনো দেরি করবি না। আর এই নে, ফার্স্ট ইনভাইট তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অফিস শেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে কে আবার গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা। আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইসরাত জাহান নীলা। বুকটা আমার ধুক করে উঠলো। বরের নাম, ডিটেলস আর কিছুই পড়লাম না। আমার বুঝতে আর কিছুই বাকি রইল না, এটা নীলার কাজ। নীলাই এই গিফটটা দিয়ে গেছে। জানি না কাটা ঘায়ে লবণের সিটা দিয়ে কি মজা পায় সে। একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিতেছে? একজন স্ত্রী তারই স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়। কতটা হৃদয় ভঙ্গিত কাজ এটা। আমি আর নিতে পারতেছি না। এই কষ্টে মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, আমাকে ড্রাগ নিতে হবে। তারপর চলে গেলাম ড্রাগ নিতে। ড্রাগ নিয়ে আসলাম। সিরিজ পুশ দিতেই আমি আর এই জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম। সেই জগতে নেই কোনো টেনশন, চিন্তা, চাপ, শুধুই ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়াকশন। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে আছি। এক সময় সজলের ফোন। আমি কল রিসিভ করে বললাম, হ্যালো। তখন সজল বলল, কিরে দেবদাস, কি অবস্থা তোর? মনটা মনে দুমড়ে মরছে যাবে এই অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। তখন সজল বলল, আর বেশিক্ষণ নেই মনে হয় তোর এই ভালো থাকার। তখন আমি বললাম, কেন, কি হয়েছে সজল? তখন সজল বলল, তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সেই আমাকে পাত্তাই দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধুই তার কথা ভাবতাম, আমি শান্তিতে ছিলাম না। তাই আমি তোকেও শান্তি দিব না। তোর জীবনটা আমি নরকে পরিণত করে দিব। ওই দিন যে তুই পতিতালয়ে গিয়েছিলি, আমি নীলাকে ফোন করে সব বলে দিছি। ব্যাস, সম্পর্ক বিনা দোষে ফাটল ধরলো। অবশেষে নীলাকে আমি নিজের করে পাবো। নীলা আর কখনোই তোকে চাবে না। নীলার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিয়েছি। কাল বিয়ে, একবার এসে শেষবারের মতো দেখে যাস। নীলাকে নতুন বধূ সাজে। হয়তো এরপরে আর কখনোই দেখতে পারবি না। গুড লাক মাই ফ্রেন্ড। সজলের কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বয়ে চলেছে। বন্ধু হয়ে গলায় এমন ভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবারের মতো দেখতে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও। দোয়া করি নীলার জন্য, অনেক সুখে থাকছে। এরপর থেকে নতুন ভাবে আমার জীবন গুছিয়ে নিব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো। আপন মানুষের আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার। এই দিনটি একটি পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে নেওয়া শুরু করব। আর আজই আমার নীলার বিয়ে।
মনে মনে ভাবতেছি নীলাকে নিয়ে। নীলিমা, কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছা করে। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখবো, লেখা হয় না। এই ভেবে যদি বিরক্ত হও, যখন উদাস দুপুরের হিমেল হাওয়া এসে তোমার চুলগুলি এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দেই এলোমেলো চুলগুলো। ইচ্ছে করলে যদি সব করা যেত, তবে ইচ্ছাগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভেতর যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, এটা আমি তুমি চলে যাওয়ার পর বুঝেছি। বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই স্মৃতিগুলি, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্টের। নীলা, তুমি একদিন বলেছিলে, আমায় মনে আছে তোমার, যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে ঢেকে যায়, চারদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমান মন যেতে দেয়নি আমায় তোমার কাছে। নীলিমা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবি পরে থাকি রোজ, তোমার ছোঁয়া পাবো বলে। তো আসসালামু আলাইকুম গাইস, পার্টটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর দেখা হচ্ছে পরবর্তী পার্টে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। নীলিমা, তুমি কি জানো, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবি আমি পরে থাকি রোজ, তোমার ছোঁয়া পাবো বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজন মিলে শিশির ঘাসে পা ভিজিয়ে দুজন মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তার হয়ে উঠলো কই। হয়তো এখন আর তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই, তবু ফিরে আসতে চাইলে আইসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিনও পেতে দিব। আসবে তো নীলিমা? কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজেই আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে কিছু করার নাই। নতুন জীবনে পা রাখবো, মনে মনে একটু শান্তি পাচ্ছি। এ বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল শুধু ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করতেছি না। এক সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, যাবো রে যাবো, তোর বিয়েতে না গেলে কি হয় নাকি। দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেওয়া প্রথম বিবাহ বার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ার মতো বিয়ে বাড়িতে। চারিদিকে অনেক ঝাঁকঝমক। আমার সেদিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু নীলাকে একবার শেষবারের মতো বধূ সাজে দেখবো, এটাই আমার শেষ ইচ্ছা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাজ নিয়ে আসা হলো, স্টেজে বসে আছে। স্টেজের দিকে তাকিয়ে মনে হচ্ছে একটা নীলপরি বসে আছে। চোখের কোণে কিছু জল অজান্তে জমা হয়ে গেল। আমি নিজেকে শক্ত রেখে চলে আসলাম। এমন সময় সচলের আকুল আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর, প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সজল আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছাটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। তো গাইস, আমি গল্পের থেকে গানটা স্কিপ করতেছি, শুধু গানের লাইনগুলো বলে দিতেছি আর কি, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, কিছু অভিমানীর জল, কিছু মেঘেদের জল, কিছু ভুল করে হল মাখা রং, কিছু দুঃখী না হওয়া, কিছু না চেয়েও পাওয়া, কিছু ভালো লাগার না লাগার দিন। তোমার স্মৃতি কি ভুলে যাওয়া হবে না? আমাকে যে রাখো ঘিরে, ভুলতে চেয়েও ভুলতে পারি না, নাম ধরে ডাকে ধীরে ধীরে। কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুরের গান। ভুল করে গেছি রে কবে, আজও ভেঙে পড়ে মন। হয়তো বা কারণটাও জানা। আজও কত চিঠি, কত কাগজ হাওয়ায় উড়িয়ে দিলাম। ভিতরে লেখা ছিল ধুলো জমা চিঠি, হাহাকার। জানা হবে না কখনোই। তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়? বলতে চেয়েও যে আমি ভুলতে পারি না কখনো। গানটা শেষ করে এক মুহূর্তেও সেখানে ছিলাম না। আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমে আছে। কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। সবকিছু নিয়ে বের হব, এমন সময় আন্টির প্রবেশ। তখন আন্টি আমাকে জিজ্ঞেস করলো, বাবা কই যাচ্ছ তুমি? আমি বললাম, এই শহর ছেড়ে অজানা গন্তব্যের দিকে পাড়ি জমাচ্ছি আন্টি। তখন আন্টি বলল, আমি মিশকার কাছে সব শুনেছি। আল্লাহ এই মেয়ের কখনোই ভালো করবে না, একজন মা হয়ে বলছি। তখন আমি বললাম, সি সি সি, অভিশাপ দেবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো নিজের অজান্তে ভুল করে থাকি, মাফ করে দিয়েন। হয়তো বা আর কখনো দেখা হবে না আমাদের। তখন আন্টি বলল, কি কও বাবা, মায়ের কাছ থেকে সন্তান সবসময় নিষ্পাপ।
তোমার জন্য আমি দোয়া করবো সবসময়। আর যদি কখনো সময় পাও, এই হতভাগা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি। ঢাকা টু চট্টগ্রামই ট্রেনের অপেক্ষায়। যথাসময়ে ট্রেনও এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব ক্লান্তি মুছে ফেলেছি। একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি এখন একটা সাংবাদিকের চাকরি করি। ভালোই চলে আমার দিনকাল। মাসের 3 দিন সময় ব্যয় করি পথ শিশুদের সাথে। বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। এক প্রকার অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভিতর। আমার তো এখন কেউ নাই, আমি তাদেরকেই এখন আমার আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই। আজকে আমি দেখা করতে যাব যিনি আমাকে ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগতেছে মনের ভিতর। বাবা মা নেই তো কি হয়েছে, আল্লাহ তাআলা আমার জন্য আরেকটা মা পাঠিয়ে দিয়েছেন। চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি আর ভাবতেছি ফেলে আসা দিনগুলো। তো আসসালামু আলাইকুম গাইস, আমি জানি যে পার্টটা খুব বেশি ছোট হয়ে গেছে। আমি আসলে খুবই খুবই দুঃখিত, পার্টটা অনেক বেশি ছোট হয়ে গেছে। তো তোমরা কিছু মনে করো না, আমি ট্রাই করব পরের পার্টগুলো যাতে একটু বড় বড় করে দেওয়া যায়। তো আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবা সবাই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। বউয়ের দেওয়া মিথ্যা অপবাদ গল্পের 5 নম্বর পার্ট নিয়ে চলে আসছি। চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। বাসে বসে বসে ভাবতেছি আমার অতীত নিয়ে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা। আজ 6 বছর পর আসলাম। 6টা বছর কেটে গেল, আজ আবারও ঢাকা ফিরছি। সবকিছু কেমন যেন অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। দরজার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল এক জোড়া ঘন কালো চোখ, বিদ্যমান এক মায়াবী মেয়ে। চিনতে কষ্ট হলো না, এটা সেই আন্টির মেয়ে, মানে আমার আম্মুর মেয়ে মিশকা। আমাকে দেখে সালাম দিল এবং বলল, কে আপনি? হয়তোবা আমাকে চিনতে পারেনি দীর্ঘ 6 বছর পর, না চেনারই কথা। আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে, আগের থেকে এখন অনেক স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল। ওহ, আবির ভাই যে, আসুন আসুন ভিতরে আসুন। কেমন আছেন? মা সবসময় আপনার কথা বলে, মাঝে মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হলাম, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই তারপরেও মায়ের বাঁধনে আমাকে বেঁধে রেখেছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ের সম্পর্কটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো, আমাকে দেখে আনন্দের চোখে জল ছেড়ে দিল। আমাকে ধরে বলল, বাবা তুমি যে আসবে আমি কখনো কল্পনাই করিনি। তোমার জন্য আমি সব সময় দোয়া করি। যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেক দিন পর কথাটা শুনলাম, নিজের অজান্তে চোখে পানি এসে গেল। অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে এটা বলতো, এটাই ছিল আমার নিয়তিতে। একটা দীর্ঘ শ্বাস নিলাম। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি। এমন সময় আন্টি এসে বলল, বিকালে ফ্রি আছো? তখন জবাবে আমি বললাম, হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবোই। তখন আন্টি বলল, বলছিলাম কি, মিশকা বিকালে একটু ডক্টরের কাছে যাবে, একা একা যেতে একটু ভয় পাচ্ছে, তুমি সাথে গেলে ভরসা পেতাম। তখন আমি বললাম, আরে আন্টি, এতে অনুরোধ করার কি আছে, আপনার ছেলেকেই আবার অনুরোধ করা লাগে? আন্টি একটু মুচকি হাসলো, দেখে মনে হলো অনেক খুশি হলো। আন্টি বলল, আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি একটু রেস্ট নাও। বিকেলে মিশকা একটি আকাশি কালার শাড়ি পরেছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডক্টরের চেম্বারে পৌঁছে গেলাম। ডাক্তার দেখানো শেষে চেম্বার থেকে বের হব এমন সময়ে একজন শাড়ি পরা মেয়ের সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছনে ফিরে তাকাতে বড় সড় ধাক্কা খেলাম। মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টটা আবার জেগে উঠলো। এই যে নীলা, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তে অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে।
চোখ জোড়া ছলছল করতেছে। আর অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতো দেখতে হয়েছে। নীলার চোখ থেকে পানি পড়তেছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আমার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। 6+2 মোট 8 বছরের কষ্টগুলো আমার ভেসে উঠলো মনের ভিতর। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, কিন্তু আমি খেলাম না। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি মিশকা নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন একটু খেয়ে নিন। তখন তাকে আর আমি না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। মিশকা এসে বলল, ঘুরতে যাবেন? চলেন একটু বাহির থেকে ঘুরে আসি, আপনার মনটা ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। মিশকাকে নিয়ে একটা পার্কে এলাম, ঢাকা বোটানিক্যাল পার্ক। গাছপালা সমৃদ্ধ এই পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে বসলাম। মিশকাও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, স্বল্পভাষী, যাকে বলা হয়। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠলো, কেমন আছো আবির? পিছনে তাকাইতেই দেখি নীলা। আমি বললাম, কে আপনি আর কি চাই আমার কাছে? নীলা তখন বলল, আপনি করে বলছো? তখন আমি বললাম, ধুর, আমি কি আপনাকে চিনি নাকি? নীলা তখন বলল, এমন ভাবে বলতেছো যেন আমাদের কখনো দেখাই হয়নি। তখন আমি বললাম, দেখুন, আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। তখন নীলা বলল, তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এ কথা বলাতে আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে, ভুল বোঝার জন্য আমার জীবন নরকে পরিণত হয়েছে। এটা একটা পাবলিক প্লেস, এজন্য কিছুই বলি নাই। মিশকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না, ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরেও বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছু টান আটকাচ্ছে আমাকে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরের দিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো, তোমাকে একটা কথা বলবো? তখন আমি বললাম, হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই। আন্টি বলল, বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতদিন থাকবা? নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। তখন আমি বললাম, আন্টি, একা কি আমার নিত্য সঙ্গী? মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন ভাঙলে তা তো আর জোড়া লাগে না। তখন আন্টি বলল, তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম। তখন আমি বললাম, আন্টি বলেন। তখন আন্টি বলল, আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সারা জীবন রাখতে চাই। হবে কি আমার ছেলে? আমি মিশকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি এই কথা শুনে তো পুরাই ভেবাচেকা খেয়ে যাই। আন্টি আবার বলল, তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দোটানায় পড়ে গেলাম। একদিকে মিশকা, অন্যদিকে নীলা। পরক্ষণে মনে পড়লো, নীলার তো স্বামী, সংসার, ছেলে সব আছে। তাহলে কেন আমি শুধু শুধু চিন্তা করতেছি? সত্য হলেও আমার প্রথম ভালোবাসা নীলা, তাকে কি আর ভোলা যায়? নীলার কথাগুলো ভাবতেছি, স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আমি আজকে নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি। বিকেলে বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই মিশকা দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করতেছে না। একটা মেয়ে খুব কেয়ার নিতেছে আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধুই নীলা থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কি আর করার, অন্যের অধীনে কাজ করলে এই অবস্থা হবে। তাহলে এখন আমাদের দেখা পথ শিশুদের কি হবে? আমি তো ওদের দেখে রাখতাম, আমার চাকরির অর্ধেক বেতন ওদের জন্য দিতাম। এখন ওদের কি অবস্থা হবে? কে দেখে রাখবে ওদের? ধরে এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দোয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। বস আমাকে বলল, আবির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে, একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিছে, সে বাইক করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন একটা চিকিৎসা শুনতে পাই, পাশে নার্সকে জিজ্ঞাসা করতে বলল, এখানে আজ 6 বছর থেকে একজন রোগী ভর্তি হয়ে আছে,
তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার চলার সাথী পা কাজ করা বন্ধ করে দিছে এবং তার যৌন শক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে একটু অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখনই মনে পড়লো রোগীটাকে একটু দেখে আসি, বেচারা নির্মম অবস্থা। 201 নম্বর কেবিনে যেতেই একটা অনেক বড় ধাক্কা খেলাম। এটা আর কেউ নয়, আমারই প্রাণপ্রিয় বন্ধু সজল। তার চেহারার খুবই করুণ অবস্থা। আমার চোখ টলমল করতেছে। শত হলেও আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্রই লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতেই কান্না শুরু করে দিল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার পাপের শাস্তি আমি দুনিয়াতেই পাচ্ছি। নীলা কেমন আছে এটা আমি জিজ্ঞেস করলাম। তোদের সংসার তো সুখে যাচ্ছে না? আমার দিকে সজল অসহায় দৃষ্টিতে তাকালো এবং বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো তখনই নীলা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলেছে। আমার বাবার কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি। পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়ি চাপা পড়ি। এরপর আমার আজ এই অবস্থা। বলেই সজল কাঁদতে লাগলো। তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার নেই। সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি। আর ভাবতে লাগলাম, আমি তো তাকে কোনো অভিশাপ দেইনি। নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ এই বিচার সহ্য করতে পারেনি। সজল আমার হাত ধরে বলতে লাগলো, নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে। ওকে কষ্ট দিস না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রাতে বাসায় এসে ভাবতেছি নীলাকে কি ক্ষমা করব, তবে ওকে আমার পাওয়া কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান এঁটে ফেললাম। সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। ওখানে গিয়ে আমি পুরাই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউট অফিসার যে নীলা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবা। একটু দেরিতে পার্টটা দিয়ে ফেললাম, একটু বড় করার চেষ্টা করছি। তো কেমন হয়েছে পার্ট অবশ্যই জানাবা। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস একটু লেট হয়ে গেল গল্পটা আনতে, তোমরা কিছু মনে করো না। ইনশাল্লাহ আজকে 2টা পার্ট পেয়ে যাবা, এখন একটা আর একটা রাত্রে। যাই হোক, বেশি কথা না পেরিয়ে চলো সরাসরি গল্পে যাওয়া যাক। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পটিয়ে ফেলতে হবে। যেই বাবা সেই কাজ। আমি মেয়েটার কাছে গেলাম এবং বললাম, হাই কিউটি, কেমন আছো? তখন মেয়েটা বললো, ভালো, আপনি? তখন আমি বললাম, তোমার মতো সুন্দর কলিগ পেয়ে কে খারাপ থাকতে চায়? তখন মেয়েটা বললো, কিছু বললেন? পরে আমি বললাম, না মানে আমিও ভালো আছি। আমার নাম আমির, আমি চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে এসেছি। তখন মেয়েটি বলল, ওহ ভালো, আমি আনিকা, আপনার সহকর্মী। আচ্ছা, যেহেতু আমরা একসাথেই কাজ করি তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। কোনো প্রবলেম আছে কি? তখন মেয়েটা বলল, না কোনো প্রবলেম নেই। দুপুরের কাজ শেষে আমার ডেস্কে বসে আছি, এমন সময় একটা বাচ্চা ছেলের অনাগন দেখলাম। আরে এই তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখছিলাম। আমি ডাক দিতেই আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? তখন ছেলেটা বলল, আসাদ। আমি বললাম, এখানে তুমি কার কাছে এসেছো? তখন ছেলেটা বলল, কেন, আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার আম্মুর নাম কি? তখন মেয়েটা বলল, ইসরাত জাহান নীলা। বুকটা ঢুক করে উঠলো, তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল এসে গেল। ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এতদিন পর একটু প্রশান্তি লাগতেছে। তখন ছেলেটা তোতলামি করে বলল, আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে কোলে নিলেন কেন? আমি তো আপনাকে চিনি না, আর আপনি আমাকে এইভাবে আদরই বা করতেছেন কেন? আম্মু বলেছে যাতে আমি অপরিচিত কারো কোলে না যাই। ছেলের কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দিব না। তখন আমি ছেলেটাকে বললাম, হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু, আজ থেকে আমরা বন্ধু। তখন ছেলেটা বলল, বড় মানুষ কি আবার বন্ধু হয় নাকি? তখন আমি বললাম, হয় বাবা হয়। আচ্ছা ঠিক আছে, এখন আম্মুর কাছে যাও, আম্মু না হয় তোমাকে পরে বকা দিবে।
নীলার কাছে আসাদ যে বলল, মা মা আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। তখন নীলা তাকে বলল, ও তাই বুঝি আমার সোনা বাবু। জানো মা, লোকটা খুব ভালো আর অনেক সুন্দর। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাকে কত আদর করে, আমার বাবা আসে না কেন? ছেলের কথা শুনে নীলার বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। তখন আসাদ নীলাকে জিজ্ঞেস করলো, কি হলো মা, তুমি কান্না করতেছো কেন? নীলা আর কিছু বলে না, ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর আমার কলিগ আনিকা। এমন সময় নীলাও নামতেছে, আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তাকে জেলাস করার লক্ষ্যে আনিকার সাথে সাথে হেসে খেলে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে নীলার চোখ দিয়ে পানি পড়তেছে আর শাড়ির আঁচল দিয়ে মুছতেছে বারে বারে। তাতে আমার কি, আমিও তো কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো মিশকা আজকেও আমার জন্য খাবার টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর কারো মায়ের জড়াতে চাই না। আসলে নারীদের যে অনেক ধৈর্য আছে তা মিশকাকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়েছে। ডাকবো কি নাকি ডাকবো না? আমি তাকে মৃদু স্বরে ডাকলাম, মিশকা। আমার ডাক শুনে তাড়াহুড়া করে উঠে গেল এবং বলল, আপনি এখন এলেন? আসলে চোখটা লেগে গেছে তাই বুঝতে পারিনি। তখন আমি বললাম, না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো, এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। তখন মেয়েটা বলল, বা রে, আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আমি এটা মেনে নিতে পারছি না, এতে কষ্ট হওয়ার কি আছে? তখন মেয়েটা বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন যেন মেয়েটার মায়ায় জড়িয়ে পড়ছি। না, কিছুতেই জড়িয়ে পড়া যাবে না, আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি কেউ একজন আমাকে ডাকছে, এই আপনি উঠুন, অফিসে যাবেন না? আমি চোখ খুলে দেখি মিশকা দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে, শাড়িটা কোমরের গুজে রেখেছে, একেবারে তাকে বাঙালি গিন্নি গিন্নির মতো লাগতেছে। তখন আমি বললাম, আসলে আজকে অ্যালার্ম বাজেনি তো, তাই আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন কাজে দেরি করে গেলে বসের অনেক কথা শুনতে হয়, এবং কি কাজ থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়। আমি আর দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর মিশকা খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবারে শুধু মিশকা আর আন্টি, আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। আন্টি আমাকে বলল, বাবা, মিশকাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও, ওর তো আজকে পরীক্ষা আছে। তখন আমি বললাম, জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশকাকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম গাড়ি করে অফিসে যাইতেছে নীলা। রেল সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পিছনে মিশকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে সে বারবার চোখ মুখ মুছতেছিল, যেটা আমার দৃষ্টি এড়ায়নি। মিশকাকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে এলাম। অফিসে এসে দেখলাম নীলা আমার কলিগ আনিকার সাথে হেসে হেসে কথা বলতেছে। আমিও ভাবতেছি, একটু ঝাল না দিলে কি আর হয়? তখন আমি তাদের মাঝে ঢুকলাম এবং আনিকাকে উদ্দেশ্য করে বললাম, হাই কিউটি। কথা শুনে নীলা পিছনে ফিরে তাকায়। আমি সোজা পাশ কাটিয়ে আনিকার গা ঘেঁষে বসে পড়ি। আনিকা তখন আমাকে বলে, আরে আবির যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো, কত সুন্দরী কলিগ তুমি, আমার রাতের ঘুম তো একেবারেই কেড়ে নিলে তুমি। তখন আনিকা বলল, ওমা তাই বুঝি? তখন আমি বললাম, গো তাই। তখন আনিকা বলল, আবির তুমি এত দুষ্টু কেন? তখন আমি বললাম, দুষ্টু না হলে কি তোমার মতো এত সুন্দর কলিগ পেতাম নাকি? আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হইছে হইছে, আর পাম মারা লাগবে না। তখন আমি একটু হেসে বললাম, এতে পাম মারার কি আছে? হ্যাঁ। কথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠেছে। ও রাগ করলে আমার কি? হ্যাঁ। রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা না। তখন আমি আরেকটু মজা করে আনিকাকে বললাম, জানো, দেখো না অফিসের ম্যাডাম কি বলে। তখন আনিকা বলল, আবির তুমিও না। এরপর নীলা চলে গেল। মা মা আগামীকাল স্কুলের স্যার বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবার বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনে নীলা অনেকটা কষ্ট পেল।
তার মনে পড়ে আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে কি মেনে নিবে না? না 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 না, আমার ছেলে আমি দিব। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবা আরেকটার বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিব। আবির আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব, ও যেন ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝবো কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলেছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে আনিকার সাথে বসলাম, আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি। তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় আনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুইজনে খাবো। আমার বিপরীত টেবিলে নীলা বসেছে, আমার দিকে বড় বড় আর চোখে তাকাচ্ছে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই জানাবা। একটু দেরি হয়ে গেছে, ওইটার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিছি। ইনশাআল্লাহ আজকে তোমরা দুইটা পার্ট পাবা। একটা তো এখন দিলাম, আর একটা রাত্রে কিংবা সকালে পেয়ে যাবা। যদি সকালে দিই তাহলে কালকে বিকালে আবার একটা চলে আসবো। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।
হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। বইয়ের দেওয়া মিথ্যা অপবাদ গল্পের পার্ট 7 নম্বর নিয়ে চলে আসছি। চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক। নীলা আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আনিকা আর আমি খাচ্ছি। হঠাৎ করে আনিকার মুখে আমি এক লোকমা খাবার তুলে দিলাম, যেটা নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতরে কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এইটুকু কষ্ট তোমার সহ্য হয় না? ভালোবাসা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার, যেটা কেউ কেউ বোঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টের ব্যাপার পৃথিবীতে আর একটাও নাই। পাশ থেকে আনিকা বলল, কি ভাবছো আবির? আমি বললাম, আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? তখন আমি বললাম, ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের তো বউয়ের চেয়েও বেশি হয়। তখন আনিকা বলল, এ মা, তাই বুঝি? আমি বললাম, আনিকা বলল, মারবো একটা নাক বরাবর খুশি, 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তখন আমি বললাম, তাহলে তো ভালোই হয়, মেডিকেলে থাকবো, তুমি আমার সেবা যত্ন করবা। তখন আনিকা বলল, আইসে থাক, তোমার সাথে আমি আর কথাই পারবো না। আমি হা হা করে হেসে উঠলাম। দুপুরের খাবার শেষ করে কেবিনে এসে বসে আছি। অফিসটা একটু ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনো কিছুই দেখা হয়নি। নীলার কেবিন দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে ফোনে কথা বলতেছে আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো। নীলার কান্না যে আমার একদমই সহ্য হয় না। দেরি না করে আমি ওইখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে গিয়ে একদিনের ছুটি নিয়ে নিলাম। আজ আর অফিস যাব না। ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো এক স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তখন ছেলেটা বলল, জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলের সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসেছে, শুধু স্যারের সাথে কথা বলতে গেছে। আমি রাগ করে ওইখানেই দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাবা, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হয় নিষ্ঠুর, তাই বলে কি আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছ থেকে আমি আজ পুত্র পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, জানো, ওই আঙ্কেলটা আজকেও আমাদের স্কুলে আসছিল। আমাকে অনেক আদর করছে। ওই রকম যদি আমার একটা বাবা থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না মা? আসাদ, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর এই আঙ্কেলটা কোন আঙ্কেল, আমাকে কালকে একটু দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা, আমি কালকে তোমাকে দেখিয়ে দিব। নীলা এখন তার বাবার বাসায় থাকে, একটা ফ্ল্যাট নিচে সেখানে থাকে। অবশ্যই তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকদের এড়িয়ে চলাই শ্রেয়। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় একজন পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি আর দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিয়েছেন কেন? তখন আমি বললাম, আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। তখন নীলা বলল, রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে। আর ভুলে তো যাবেনি, সুন্দরী কলিগের সাথে নষ্টি ফষ্টি করলে তো সবাই ভুলে যায়। তখন আমি বললাম, সরি ম্যাডাম। এমন সময় আসাদ এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথাই আমি তোমাকে বলছিলাম। নীলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না মানা করছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি এনাকে ফালতু বলতেছো কেন? চুপ, একদম চুপ, বেশি পাকনা হয়ে গেছো না? এই যে মিস্টার আবির, আপনি আমার ছেলের সাথে আর কখনো মিশবেন না, বলে দিলাম। মুহূর্তের মধ্যেই আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, ফালতু কে, আমি নাকি তুমি নিজে? নীলা, খুব বলতে ইচ্ছা করতেছে। নীলা, কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগতেছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেব নীলা, কষ্টের উপলব্ধিটা ঠিক কেমন।
অফিস শেষ করে আনিকাকে বললাম আমার সাথে ঘুরতে যাবে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। জানি একটু ছোট হয়ে গেল, আর গল্প দিতে পারতেছি না। ভাবছি এই গল্পটা নিয়মিত দিয়ে শেষ করে দিব, কিন্তু সামনে এসএসসি এক্সাম আর আর 27 দিনের মতো আছে, তো এখন আর কি মনোযোগ দিতে পারতেছি না। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর দেখা হচ্ছে পরবর্তী পার্টে। চেষ্টা করব পরবর্তী পার্টটা আজকে রাত্রে দেওয়ার, না দিতে পারলে কালকে চলে আসবে ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। বইয়ের দা অপবাদ গল্পের 8 নম্বর পার্ট নিয়ে চলে আসছে। চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক। আমি আনিকাকে জিজ্ঞেস করলাম, আনিকা আমার সাথে ঘুরতে যাবা? আনিকা বলল আচ্ছা ঠিক আছে। তারপর আমি আনিকাকে নিয়ে পাশের এক পার্কে চলে যাই। আমি আর আনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে আনিকা জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আবির? তখন আমি বললাম কই কিছু না তো, এমনি। তখন আনিকা বলল আচ্ছা একটা কথা বলতে পারি আবির? তখন আমি বললাম কি? তখন আনিকা বলল, নীলা ম্যাডাম কিছুদিন থেকেই তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বললে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো আবিরের সাথে তোমার কিসের এত সম্পর্ক? তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। আরো অনেক কথা বলেছে। আচ্ছা তোমার সাথে নীলা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। তখন আনিকা বলল আমাকে বলতেই হবে, বলো আবির। তখন আমি বলতে শুরু করলাম, নীলা আমার স্ত্রী। কথাটা বলতেই অনেকটা অবাক হয় আনিকা, ভ্রু কুঁচকে বলে মানে? এরপর তাকে আমি আমার পুরো ঘটনাটা বললাম। আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকা কান্না করতেছে। আমি বললাম কাঁদছো কেন আনিকা? তখন আনিকা বলল তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল আবির। আনিকা বলল আমি নীলাকে সব কিছু বলবো, ও তোমাকে অবশ্যই মেনে নেবে। তখন আমি বললাম কিছু বলতে হবে না তোমাকে, যা করার আমিই করব। তারপর আনিকাকে বললাম তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকুই। অনেকক্ষণ নীরব থেকে আনিকা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। মিশকা আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় মিশকা বলল আপনাকে একটা কথা বলি। এই প্রথম মিশকা আমাকে কিছু অনুরোধ করলো। আমি বললাম হ্যাঁ বলো। তখন মিশকা বলল আমাকে আপনার কেমন লাগে জীবনসঙ্গী হিসেবে? অবাক করা প্রশ্ন। আমি তাকে জিজ্ঞেস করলাম এটার মানে কি মিশকা? তখন মিশকা বলল আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর সারা দিন রাত আপনার কথা ভেবেছি, কিন্তু কখনো কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখে পানি টলমল করতেছে। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যি সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দেই খুব কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম তোমার পরীক্ষা কেমন চলতেছে? ভালো করে পরীক্ষা দিচ্ছ তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করেনি, কিন্তু সে তো জানে না নীলা এখনো আমার অপেক্ষায় আছে। জানলে হয়তো এমন কথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু মিশকা আজ আর আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগেই রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা মিশকা নিজের হাতে দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি এইসব কেন ভাবতেছি? সে তো আমার কেউই না। তাহলে অজানা মায়ার জালে বারবার কেন আটকা পড়তেছি আমি? চোখের সামনে একবারের জন্য মিশকাকে দেখলাম না। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় মিশকা আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স। আপনার দুপুরের খাবার। তাকিয়ে দেখি চেহারাটা অনেক শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি আনিকা আর নীলা বসে বসে কাজ করছে। আমি আনিকাকে উদ্দেশ্য করে বললাম হাই জানো, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে। নীলার দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। তখন আনিকা বলল ও বাবু দেখছো না কাজ করতেছি, পরে যাব। নীলা বিড়বিড় করে বলল এত বড় লোকটাকে বাবু বলছে। তখন আমি বললাম আচ্ছা জানো আমি এখন যাই। আমি আনিকার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? ছেলেকে নিয়ে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় নীলা আসলো ছেলের খোঁজে।
তোমাকে না বলছি এখানে নাচতে বাবু, আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। আমি বললাম দাঁড়াও নীলা। অনেক অবাক হলো আমার কথা শুনে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম এটা কার সন্তান? তখন নীলা বলল আমার স্বামীর। কেন, কি হয়েছে? তখন আমি বললাম তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে, অবশ্য আপনার মতো চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। তখন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম এই সন্তানটা কার নীলা? না হয় কিন্তু এখন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তখন নীলা বলল না, তোমাকে বলে কি লাভ, আর কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম ন্যূনতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ে পিড়িতে বসতে পারতা না। আচ্ছা তুমি আমাকে বলবো যে আমার বন্ধুর কথা মতো আমাকে ডিভোর্স দিয়েছো, একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি? কোনটা ঠিক কোনটা বেঠিক অবশ্যই তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরো লাগবে। আমাকে বললেই তো হতো, এক পুরুষ দিয়ে তোমার চাহিদা মেটে না, আমি স্বইচ্ছায় তোমাকে মুক্ত করে দিতাম। একথা বলার সাথে সাথে নীলা আবিরের কলার চেপে ধরলো এবং বলতে লাগলো মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বললে আমি তোমাকে খুন করে ফেলবো। আমি এক ঝটকা নীলার হাত ছাড়িয়ে নিয়ে তার পিছনে হাত মুচড়ে ধরলাম আর বললাম সত্য কথা বললে তো গায়ে লাগবেই। তখন নীলা বলল আমার অনেক লাগছে, ছাড়ো প্লিজ। তখন আমি বললাম ছাড়ার জন্য তো ধরিনি, আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা। নীলা চুপ করে আছে। তাহলে কি ধরে নিব সব সত্য? তোমার যা ইচ্ছা মনে করে নিতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। তখন আমি বললাম ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু, আগে বলো এই সন্তানটা কার? নীলা চুপ করে আছে। আমি আবার বললাম কি হলো বলো না কেন? আবার চুপ করে আছে। আমি আবার বললাম আরে বলছো না কেন? এবার নীলা চুপ করে আছে। এরপর আমি জোরে একটা ধমক দিয়ে বললাম কি হলো বলো? নীলা শুধুই কেঁদেই চলেছে। আজ থেকে আমার ছেলে বলল আঙ্কেল আঙ্কেল আমার মাকে ছেড়ে দাও, আমার মার অনেক কষ্ট হচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা সারা পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি সুমো মেরে তার ছেলেকে নিয়ে যাব। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবা। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? বইয়ের দেওয়া অপবাদ গল্পের লাস্ট পার্ট নিয়ে চলে আসছি। এটাই এই গল্পের শেষ পার্ট। চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক। নীলা ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই চলেছে। আমি আবার জিজ্ঞেস করলাম নীলা এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? এই সন্তানটা কার? ওহ বলবেই বা কেন, নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। নীলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি কথাগুলো বলে ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আবির, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই আমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমি আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। নীলা মনে মনে কথাগুলো বলতেছে। মা, মা তুমি কি ভাবছো? ওই আঙ্কেল তোমাকে কেন মেরেছে? বলো না মা, বলো না। এতটুকু একটা বাচ্চাকে কি বলবে নীলা নিজের করা ভুলগুলো? আর এই অবুঝ বাচ্চাটা কি বা বুঝবে? কিছু না বাবা, এমনি এমনি তো কেউ মারে না মা। স্কুলের স্যাররা পড়া দিতে না পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই আঙ্কেল তোমাকে মেরেছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে হিসেব করে বলেছে কথাটা। নীলা কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে চলে এলো। আবির অফিসের কাজ শেষ করে বাসায় চলে এলো। মিশকা আর আগের মতো আবিরের সামনে আসে না। কেমন তার চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে। এভাবে কেটে যায় 1টি মাস। এই 1 মাসে আমি নীলাকে যথেষ্ট অবহেলা করেছি। এমন কোনো দিন নেই যে নীলাকে কাঁদাইনি। আনিকার সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছি। নীলা এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি নীলার কষ্ট পেয়ে। অফিস শেষে আজ তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি আন্টি কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আন্টি? মিশকা আজকাল কেমন যেন মরা হয়ে থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজ বিকেল বেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, এখনো জ্ঞান ফিরেনি। কথাটা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো।
মিশকার রুমে যেয়ে দেখি নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলো। আমাকে জিজ্ঞেস করলো, রোগী আপনার কি হয়? কি জবাব দিব বুঝতে পারছিলাম না। একটু ভেবে বললাম, আমার বোন। ডাক্তার বলল, আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরের অবহেলা করতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার। একথা বলে ডাক্তার থেমে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে ডাক্তার? তখন ডক্টর বলল, আসলে কথাটা যে কিভাবে বলি, তার কিডনি দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বুকের ভিতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা। মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। ডক্টর, এখন উপায় কি? তখন ডক্টর বলল, 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে। নিজের চোখ দিয়ে অজান্তে পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম, আমি একটা কিডনি দিব। তখন ডক্টর বলল, কি বলছেন আপনি? তখন আমি বললাম, আমি ঠিকই বলছি, আপনি আমার কিডনি নিয়ে মিশকাকে বাঁচিয়ে তুলুন। তখন ডক্টর বলল, আপনি কি বলছেন এইসব? আপনার কি মাথা ঠিক আছে? তখন আমি বললাম, আমি ঠিকই বলছি, আমার জন্য আজ তার এই অবস্থা, তাই প্লিজ আমার কিডনি নিন। সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি। আজকাল আপনার মতো মানবিক ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর। এক মহৎ ভাই আপনি, যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করলেন কোনো দ্বিধাবোধ ছাড়াই। আপনি 205 নাম্বার রুমে চলে যান, সেখানে আপনার অপারেশন হবে। আবিরকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে মিশকার দেহে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল আমি হসপিটালে আছি। আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে। মিশকার কেবিনে যেয়ে দেখি এখনো মিশকার জ্ঞান ফিরেনি। আমি তার কাছে গেলাম এবং মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আমাকে ক্ষমা করো মিশকা, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর একটা কলম আনিয়ে নিলাম আর মিশকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় মিশকা, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি বলছো আমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো, এই বড় মনে শুধু আমার কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসা স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম। এটা ছাড়া আমি কিছুই দিতে পারিনি। যতদিন বাঁচবা আমার এই সামান্য উপহার তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও যাতে আমাকে ক্ষমা করে দেয়। ইতি, তোমার প্রিয় আবির। চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি মিশকাকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম, যেয়ে দেখি নীলা আজ আসেনি। অনেক অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন ভাবতেছি নীলা কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। আনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানা নিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আসাদ মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমায় দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুঁয়ে ছুবা না। এটা আমারই ছেলে। না না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যা ইচ্ছা তুমি করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে আসাদকে জড়িয়ে ধরলো নীলা। আমি হ্যাসকা টান দিয়ে আসাদকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাইতেছি, এমন সময় নীলার চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ। আমার বুক খালি করো না, ফিরে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথাই কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তোমার 2টি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না, এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে আসাদকে নিয়ে বের হয়ে আসলাম। আঙ্কেল, আঙ্কেল, আমরা কোথায় যাচ্ছি? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে তুমি আমাকে বাবা বলো, আমি তোমার বাবা। তখন আসাদ আমাকে জিজ্ঞেস করলো, সত্যি আমার বাবা? তখন আমি বললাম, হ্যাঁ আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা, বাবা। তখন আমি বললাম, বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না। আমাকে না পেলে আমার মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতরে ঘন্টা বেজে উঠল। তাই তো, নীলা যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতেই যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসায় রওনা দিলাম।
বাসায় যেয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি নীলা মেঝেতে পড়ে আছে, কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়তেছে। সম্ভবত সে শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর, গা পড়ে যাচ্ছে। সারা রাত জেগে মাথায় জল পড়তে দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি, নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 6 বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে মনের ভিতর। কিন্তু নীলার এখনো জ্বর কমেনি। রাতে নীলার মাথার কাছে বসে আছি, এমন সময় জ্বরের ঘরে নীলা বলে উঠল, আবির, আমাকে ছেড়ে চলে যাবা না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। আমি বললাম, তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যাতা বকতেছো তুমি? কথাটা বলে উঠে যাব এমন সময় নীলা আমার হাত ধরে এক ঝটকায় নীলার মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। নীলা আমার কলারে চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি। আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবা আবির, বলো, আর কত কষ্ট দিবা তুমি আমাকে? অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি কখনো বিয়ে করো নাই, আমাকে তুমি ভালোবাসো এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন রাখতে চাই না, কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে। ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানি ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে আমি করিনি। এই বলে নীলার চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়তে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এইসব বলতেছে, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি নীলা আমাকে আগের মতো করে জড়িয়ে ধরে আছে। নীলার থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। নীলাকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় নীলার বাসায় আসলাম। নীলার কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো এমন সময় নীলার ডাক, আবির। আমি বললাম, জি বলো নীলা। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? ধরে নাও এটা আমার জীবনের শেষ ইচ্ছা। মনের ভেতরটা উলটপালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনে আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। তখন আমি বললাম, কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছাটা পূরণ করো। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো, আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। তো গাইস, যদি আশেপাশে হেডফোন থাকে তো হেডফোন লাগিয়ে নাও, না হলে ফোনের ভলিউমটা কমাও। আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে, আমিও তাকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতের কথা মনে পড়তেই নিজের উপর ঘৃণা হচ্ছে এবং রাগ হচ্ছে। কিন্তু নীলাও নেই, আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে নীলাকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাব। অফিসে খোঁজ নিয়ে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু ও যাবেটা কই? বাবার বাসায়? আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাবার বাসায়। কিন্তু সেখানে গিয়ে বড় সড়ো ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউ নেই, মনে হচ্ছে এখানে কেউ থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। 1 সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজ খবরই নেই। আনিকাকে ফোন দিয়ে বলতেই বলল, গতকাল নীলা ম্যাডামকে দেখেছি তার ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, হাতে একটা ছোট বাচ্চা নিয়ে এসেছিল। তখন ম্যানেজার বলল, হ্যাঁ আসছিল তো। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কিন্তু কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? দেখুন, আমাদের এখানে অনেকেই আসে, আমাদের এতগুলো মনে থাকে নাকি? তাকে দেখলাম যে ক্যাম্পেইন অফার 2025। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এটা কিসের অফার? ম্যানেজার বলল, 2000 টাকার উপরে কেনাকাটা করলে তাদের জন্য একটা লটারি আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার নোট গুঁজে দিয়ে বললাম, ইসরাত জাহান নীলা এই নামে কাউকে দিছেন নাকি লটারি? একটু চেক করে দেখুন তো, আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপ চেক করে বলল, হ্যাঁ গতকাল তিনি এই টিকিট পাইছে। দেরি না করে ফোন নাম্বার নিয়ে নিলাম।
এখন যদি ফোন দেই আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দিবে। আনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম, দেখো তো আনিকা এই নাম্বারের লোকেশন বের করা যায় কিনা। কিছুক্ষণ পর আনিকা জানালো মিরপুর 7 নম্বরে বর্তমান অবস্থান রয়েছে। আনিকা আমাকে লোকেশন ট্যাগ দিয়ে দিল। আমি ওই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভিতরে প্রবেশ করলে দরজায় কড়া নাড়লাম। নীলার মা দরজা খুলে দিল, মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠল। ভাবতে পারিনি হয়তো আমাকে দেখতে পারবে এভাবে। আরে আবির বাবা যে, ভিতরে আসো, কেমন আছো। অনেক কথা বললো, নিজেদের ভুল বুঝতে পারলো এবং ওইটার জন্য ক্ষমাও চাইলো। নীলার বাবা এবং ভাই আমাকে দেখে তাদের বুকে জড়িয়ে নিল। তারা আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও চোখের পানি আটকে রাখতে পারিনি। সবশেষে নীলা রুমে গেলাম। নীলা বসে বসে ফোন টিপছে। আমি আস্তে আস্তে নীলার কাছে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি এখানে কেন এসেছো? চলে যাও। বারে, আমি আমার বউয়ের বাড়িতে আসছি। তখন নীলা বলল, আমি কারো বউ নই, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে আছি। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। নিজের বউকে ধরেছি, ছাড়বো কেন? আমি তোমার কেউ নই, কেউ না আমি তোমার। আচ্ছা যদি কেউ না হও তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম? নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিছো। নীলার মুখে কোনো কথা নেই, চোখ জোড়া টলমল করতেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, বলো নীলা, ওই দিন আমি তোমার কে ছিলাম? জানি তুমি বলতে পারবা না, কারণ সত্য সবার মুখ দিয়ে বের হয় না। নীলা আমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু নীলা একবারের জন্যও কি আমাকে বিশ্বাস করতে পারেনি? নাকি তোমার ব্যর্থতা? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখের জল মুছে দিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যাবে। আমাকে ক্ষমা করে দাও আবির। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবেন। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এত ক্ষমার চাওয়ার কি আছে? তোমার আবির তোমার উপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্টও হয়নি। এমন সময় আমার ছেলে আসলো, বলল, বাবা, বাবা তুমি শুধু মাকে আদর করবে, আমাকে করবে না? আমার ছেলে এটা অভিমান শুনিয়ে বলল। ছেলেকে কোলে নিয়ে বসে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আর ছাড়বে না, সারা জীবন এভাবে আগলে রাখবে। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন। দোয়া করি যাতে সুখে থাকে। গল্পটা এখানেই সমাপ্ত। কিছু কথা, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক বেশি পরিবর্তন করতে না পারলেও, তবে ভুল বোঝার কারণে জীবন অনেক পরিবর্তন হয়ে যায়। নিজের জীবন সঙ্গীকে ভালোবাসুন, বিশ্বাস করুন, জীবনের সুখ এমনিতেই নেমে আসবে। তো আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যারা যারা মাফিয়া গল্পটা চাইতেছিলা, আমি খুবই 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 দুঃখিত, কারণ আমি গল্পটা হারিয়ে ফেলছি। দেখি খুঁজে দেখবো, যদি পাই তাহলে কালকে ইনশাল্লাহ ওইটা দেওয়া শুরু করব, আর না হলে অন্য একটা গল্প আনবো। আর মাফিয়া গল্পের জন্য আমি খুবই খুবই দুঃখিত। ওইটা আমি কেমনে হারিয়ে ফেললাম আমি নিজেও জানি না। অনেক খুঁজছি, ওইটা পাই নাই। তো তোমরা জানাও এরপর কেমন গল্প চাও। ইনশাল্লাহ আগামীকাল থেকে ওইরকমই একটা গল্প নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।